মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি আজকে এই করোনার যে সময়ে তোমাদের এর আগে আমি অনলাইন ক্লাস নিয়েছি ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাকের ছবি সহ বিস্তারিত দেখাইছি। তো আজ আমি দেখাবো তোমাদের দি রোল অফ ডাইজেস্টিভ সিস্টেম, যে পরিপাকে গ্রন্থিসমূহের ভূমিকা। তাহলে আমরা the role of digestive gland বাংলা অর্থ কি হচ্ছে যে পরিপাকে গ্রন্থিসমূহের ভূমিকা। পরিপাকে ভূমিকা, দি রোল অফ ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, পরিপাকে গ্রন্থিসমূহের ভূমিকা। তাহলে আমরা গ্রন্থি অর্থাৎ গ্ল্যান্ড, আমরা আগে ইন্ট্রোডাক্ট অফ গ্ল্যান্ড, আমরা গ্ল্যান্ড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে পারি। যে গ্রন্থি কাকে বলে? যখন কোনো কোষগুচ্ছ এবং একটি অঙ্গ একটি বিভিন্ন ধরনের নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, তাহলে তাকে আমরা গ্রন্থি বলছি। তো এই গ্রন্থি নালীবিহীন এবং নালিকাযুক্ত দুই ধরনের হতে পারে। আমরা নালিকাযুক্ত গ্রন্থিগুলা সাধারণত আমরা পরিপাকের সঙ্গেই সংযুক্ত থাকে না, এরা স্বতন্ত্র এবং এরা বিভিন্ন জায়গায় অবস্থান করে রাসায়নিক পদার্থ নিঃসরণ করে আমাদের পরিপাকে সহায়ক করে। এছাড়া আমাদের নালীবিহীন যে গ্রন্থিগুলা, এই নালীবিহীন গ্রন্থিকে আমরা যে নিশ্চিত রাসায়নিক পদার্থকে আমরা হরমোন নামে অভিহিত করি। আমরা দেখা যাক যে পরিপাক গ্রন্থিতে 5 ধরনের আমরা সংশ্লিষ্ট পরিপাক গ্রন্থি দেখতে পাই। এক হচ্ছে সালিভারি গ্ল্যান্ড, সালিভারি গ্ল্যান্ড। 2 হচ্ছে লিভার, 3 হচ্ছে প্যানক্রিয়াস, 4 হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এবং 5 হচ্ছে ইন্টেস্টাইন গ্ল্যান্ড। তাহলে আমরা ছাত্রছাত্রী তোমরা ভালো করে লক্ষ্য করবে যে আমরা পরিপাক গ্রন্থিসমূহের যে আমরা দেখতে পাই সেটা হচ্ছে সালিভারি গ্ল্যান্ড, লিভার, প্যানক্রিয়াস, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এবং ইন্টেস্টাইন গ্ল্যান্ড। তাহলে আমরা এটা হচ্ছে লালা গ্রন্থি, লিভার, এটা হচ্ছে যকৃৎ, প্যানক্রিয়াস অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। আমরা সাধারণত গ্যাস্ট্রিক গ্রন্থি এবং ইন্টেস্টাইন গ্ল্যান্ডস, আমরা প্রথমে যাব কি সালিভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি। আমরা লালা গ্রন্থির বর্ণনা যাব। সালিভারি গ্ল্যান্ড,
সালিভারি গ্ল্যান্ড। আমরা সাধারণত মৌখিক এর আগে আমরা দাঁত সম্পর্কে বর্ণনা দিয়েছি ডাইজেস্টিভ সিস্টেমে। আমাদের মুখ গহ্বরে এই সাধারণত লালা গ্রন্থি, তাহলে আমরা মুখ গহ্বরে সাধারণত 3 ধরনের আমরা লালা গ্রন্থি দেখতে পাই। এক হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড। 2 হচ্ছে সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এবং 3 হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আমরা প্যারোটিড গ্ল্যান্ড সাধারণত মানুষের কানের পিছনে আমরা দেখতে পাই। আমরা আগে একটা সুন্দর করে একটা ফিগার আমরা এখানে আঁকতে পারি। প্রথমে আমরা ফিগারটা খুব লক্ষ্য করে এখানে আঁকতে হবে। আমরা বাসায় সুন্দরভাবে ফিগার কালচার করব, কারণ বায়োলজিক্যাল থিওরিতে উইদাউট ফিগার অ্যাট ফার্স্ট 30% মার্ক লেস। আমরা সাধারণত 3টা যে গ্রন্থি দেখলাম, সেই 3টা গ্রন্থির অবস্থান আমরা সুন্দরভাবে এখানে বৃত্ত ছবি অঙ্কন করব। প্যারোটিড প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আমরা এই ছবির ফিগারের নিচে অবশ্যই ফিগার ইন্ডিকেশন করতে হবে। হিউম্যান সালিভারি গ্ল্যান্ড, সালিভারি গ্ল্যান্ড, সালিভারি গ্ল্যান্ড। ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করো যে প্যারোটিড গ্ল্যান্ড, তাহলে আমরা প্যারোটিড গ্ল্যান্ড মৌখিক গহ্বরে এরা সাধারণত কানের পিছনে উভয় দিকে একজোড়া প্যারোটিড গ্রন্থি বিদ্যমান। এরা নালীযুক্ত এবং এরা আমাদের সাধারণত প্রিমলার, অর্থাৎ দাঁত আমাদের কত প্রকারের, ইনসেসর, ক্যানাইন, প্রিমলার, মলার। তো প্রিমলারের উল্টো পার্শ্বে এই লালা গ্রন্থি আমাদের লালা মুখে নিঃসরণ করে। তারপরে আরেকটা কি গ্রন্থি আছে, সাবম্যান্ডিবুলার, যেটা আমাদের নিচের সোয়াল, অর্থাৎ ম্যান্ডিবুলার হচ্ছে নিচের সোয়াল। এই নিচের সোয়ালের কৌণিক অঞ্চলে আমাদের এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের অবস্থান এবং এ সাধারণত জিহ্বার পাশে এই লালা গ্রন্থি স্যাক্রাম নামক স্থানে এটা আমাদের মৌখিক গহ্বরে উন্মুক্ত হয়। তারপরে আমরা দেখব কি সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল হচ্ছে আমাদের জিহ্বার নিচে অবস্থান করে এই গ্রন্থিটা। তো জিহ্বার নিচে অবস্থান করে
নির্দিষ্ট জায়গায় নালীর মাধ্যমে, এটাও ফেনুলাম নামক আমাদের জিহ্বার নিচে এটা উন্মুক্ত হয়ে আমাদের মুখগহ্বরকে সিক্ত এবং ভেজা রাখে। আমরা পরে দেখব যে যখন আমরা উত্তেজিত হই এবং ভয় পাই আমাদের মুখ শুকিয়ে যায় এবং মুখ শুকনো অবস্থায় আমরা কিন্তু কথা বলতে পারি না। তাই আমরা দেখলাম যে মানুষের লালা গ্রন্থি অর্থাৎ আমাদের মৌখিক যে অদ্রবণীয় অশোষণীয় কঠিন খাদ্যবস্তু যখন আমরা গ্রহণ করি তখন এটা লালা আমাদের ভিজায় সিক্ত করে। সিক্ত করার ফলে এটা গোলদকরণ হয়, আমাদের খাদ্যের গ্রহণ উপযোগী হয় এবং এটা স্টমাকে যায়। তো এটা আমাদের সাধারণত পৌষ্টিক ডাইজেস্টিভ সিস্টেম অফ দি রোল অফ ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আমরা দেখলাম যে এখানে লালায় কি কি উপাদান আছে। তো আমরা এবার দেখব যে লালায় কি কি উপাদান আছে। একজন সুস্থ পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতিদিন প্রায় 1200 মিলিলিটার থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করতে পারে। আমাদের লালায় কম্পোজিশন অফ সালিভা। আমরা এবার দেখব লালার কি কি উপাদান আছে। আমরা লালার সাধারণত উপাদান দেখব। কম্পোজিশন অফ সালিভা অর্থাৎ লালার উপাদান প্রত্যেকটি সুস্থ ব্যক্তির আমরা জানি কি যে আমরা মুখগহ্বরে প্রতিদিন একটি ব্যক্তি 1200 মিলিলিটার থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করতে পারে। তো এই লালাই আমরা প্রথমে যাব যে কয়েকটি উপাদানে এখানে বিভক্ত, যেমন লালার জৈব উপাদান ইন অর্গান GANI inorganic constituents constituents. Inorganic inorganic constituents. Inorganic constituents এবং অর্গানিক। আমরা সাধারণত লালার অর্গানিক অজৈব উপাদান এবং জৈব উপাদান তারপরে সেল কম্পাউন্ডস সেল কম্পোজিশন কোষীয় উপাদান, তারপরে গ্যাসীয় উপাদান, আমরা দেখতে পাই ইনঅর্গানিক কম্পোজিশন, সেল কম্পোজিশন এবং গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদানের মধ্যে আমরা কম্পোজিশন উপাদানের ভেতরে দেখতে পাই যেটা কোষীয় উপাদান, ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, লিউকোসাইট, বিভিন্ন ধরনের কোষীয় উপাদান আছে। এবং গ্যাসীয় উপাদানের মধ্যে আমরা দেখতে পাই যে প্রতি 100 মিলি লালাই 1 মিলি অক্সিজেন এবং 25 মিলি নাইট্রোজেন
এবং 50 মিলি কি কার্বন ডাইঅক্সাইড এখানে গ্যাসীয় উপাদান বিদ্যমান আছে। এবং আমরা অজৈব উপাদান যেখানে ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস অর্থাৎ অজৈব উপাদানের ভেতরে আমরা দেখতে পাই কি আর অর্গানিক কনস্টিটিউয়েন্টস। ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস হচ্ছে অজৈব উপাদানের মধ্যে আমরা দেখতে পাই ছাত্রছাত্রীরা তোমরা সাধারণত এখানে জায়গার সংকলনের কারণে আমরা একটু লিখতে পারছি নি, তো এই জায়গায় আমরা নিচে আমরা একটু চেষ্টা করে এটা লিখতে পারি যে ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস। আমি মুছেই দিই এখানে ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস। আমরা সাধারণত সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, এবং ম্যাগনেসিয়াম ফসফেট। ম্যাগনেসিয়াম থায়োসায়ানেট। ছাত্রছাত্রীরা তোমরা সাধারণত অজৈব উপাদান অর্থাৎ অর্গানিক কনস্টিটিউয়েন্টস আমরা দেখতে পাই লালায় যে উপাদানগুলো সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম থায়োসায়ানেট। তাহলে আমরা অর্গানিক কনস্টিটিউয়েন্ট, আমরা এটা মুছে এবার অর্গানিক কনস্টিটিউয়েন্ট একটু দেখতে পাই লালায় কী কী উপাদান আছে। অর্গানিক কনস্টিটিউয়েন্টস। অর্গানিক কনস্টিটিউয়েন্টস সাধারণত জৈব উপাদান। এই জৈব উপাদানের মধ্যে আছে মিউকাস, এনজাইম, মিউসিন, কোলেস্টেরল, ইউরিয়া, অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। বলাই বাহুল্য ছাত্রছাত্রীরা তোমরা এই করোনাকালীন আমরা যে টিকা ভ্যাকসিন সাধারণত আমরা দৈহিক যে প্রতিরোধ তৈরি করছি এটা সাধারণত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকা দরকার তোমাদের। আমি একটু অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে একটু আলোচনা করি। তোমরা অ্যান্টিজেন কাকে বলে? অ্যান্টিজেন আমরা জানি যে অ্যান্টিজেন একটি অণুজীব ও বহিরাগত বস্তু যখন কোনো পোষক দেহে এটা প্রবেশ করে এবং অ্যান্টিবডির সৃষ্টি হয়।
তাহলে আমরা সুন্দরভাবে বলতে পারি যে যখন কোনো অনুঘটক বা অণুজীব বহিরাগতভাবে কোনো পোষক দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি উৎপন্ন হয়, তাকে আমরা অ্যান্টিজেন বলি। অ্যান্টিবডি 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 হচ্ছে ইমিউন সিস্টেম, প্রাণী দেহের ইমিউন, IMM, ইমিউন সিস্টেম অর্থাৎ প্রতিরক্ষাতন্ত্র, প্রতিরক্ষাতন্ত্র। আমরা দেহের প্রতিরক্ষাতন্ত্র অর্থাৎ ইমিউন সিস্টেম। তাহলে আমরা অ্যান্টিবডির সংজ্ঞা দিতে পারি কি, যে দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে যে জৈব রাসায়নিক পদার্থ আমাদের দেহের যে অ্যান্টিজেন অর্থাৎ অ্যান্টিজেনকে ধ্বংস করায় তাকে আমরা অ্যান্টিবডি বলতে পারি। অ্যান্টিবডি মূলত এখানে তোমার প্রতি প্রাণীদের ক্ষেত্রেই নিজস্ব বৈচিত্র্যময় অবস্থায় অ্যান্টিবডি তৈরি করে। তা আমরা সর্বশেষে বলতে পারি যে যখন কোনো দেহের প্রতিরক্ষা তন্ত্রের মাধ্যমে একটি বহিরাগত বস্তু যেটা হচ্ছে অ্যান্টিজেনকে ধ্বংস করে, সেটাই হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি সাধারণত আমাদের যে লিম্ফোসাইট, রক্তের যে লিম্ফোসাইট কোষ আছে, এই লিম্ফোসাইট কোষে দুই ধরনের কোষ উৎপন্ন হয়, একটা টি কোষ, একটি বি কোষ। তো বি কোষ থেকে সাধারণত বারবার বিভাজিত হয়ে এটা আমাদের এই লিম্ফোসাইটে এই অ্যান্টিবডি উৎপন্ন করে। একটি মানুষ, পূর্ণ সুস্থ মানুষ প্রতি মানে কোষে প্রায় হাজার অ্যান্টিবডি উৎপন্ন করতে পারে। তো আমরা বিজ্ঞানী এই বৈপ্লবিক দেখা গেছে যে মানুষ প্রায় 10 কোটি অ্যান্টিবডি তার দেহে উৎপন্ন করতে পারে। তো আমরা আরেকটু যাই যে মূত্র অর্থাৎ ইউরিয়া, যেখানে আমরা দেখলাম যে ইউরিয়া কোথায় কিভাবে উৎপন্ন হয়। ইউরিয়া আমরা জানি কি যে আমাদের পেশাবে ইউরিক অ্যাসিড, জ্যান্থিন, ক্রেটিনিন বিভিন্ন ধরনের উপাদান উৎপন্ন হয়। তো আমাদের লালায় এই উপাদান বিদ্যমান অর্থাৎ অর্গানিক কনস্টিটিউয়েন্টসে অর্থাৎ তোমার জৈব অংশে। তো ইউরিয়া আমরা জানি কি যে আমরা যখন পানিজ আমিষ প্রোটিনযুক্ত খাবার খেয়ে থাকি সেই সময় এই অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়। অ্যামিনো অ্যাসিড আমরা কোথায় পাই? এই খাবারটা সাধারণত পানিজ আমিষ, তাহলে এটা আমরা পাই ডাল, ডিম, মাছ, মাংসে। তো পানি দেহের অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় আমরা আমিষজাত খাদ্য গ্রহণের ফলে। এই অ্যামিনো অ্যাসিড, একটা মজার ঘটনা হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড যতটুকু দেহে প্রয়োজন ততটুকু আমাদের দেহের কর্মক্ষম হতে পারে এবং বাকি অ্যামিনো অ্যাসিড এই মূত্র তৈরির মাধ্যমে দেহ থেকে নির্গত হয়ে যায়। তাহলে আমরা দেখি যে এই অ্যামিনো অ্যাসিড সাধারণত যেটুকু আমাদের দেহে ব্যবহার করার দরকার, বাকি অ্যামিনো অ্যাসিড ডি অ্যামাইলেজ উৎসেচকের প্রভাবে অর্থাৎ ডি অ্যামাইলেজ এনজাইমের ডি অ্যামাইলেজ এনজাইমের প্রভাবে ডিঅক্সিনেশন প্রক্রিয়ায় এটা কি তৈরি করে? কিটো অ্যাসিড ও অ্যামিন বেজ
তাহলে আমরা ডি অ্যামাইলেজ অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিড ডি অ্যামাইলেজ উৎসেচকের প্রভাবে ডি অ্যামিনেশন প্রক্রিয়ায় দুই ধরনের পদার্থ তৈরি করে, একটা হচ্ছে কিটো অ্যাসিড ও অ্যামিন বেজ। তো এই অ্যামিন বেজ সাধারণত এই কিটো অ্যাসিড আমাদের দেহের শক্তি ও বৃদ্ধি, ক্ষয়রোধ, বিভিন্ন কাজে, শারীরবৃত্ত কাজে এটা এই কিটো অ্যাসিড আমাদের প্রয়োজন হয়। বাকি অ্যামিন বেজ NH2 এইটা অক্সিজেন অর্থাৎ NH2 আমাদের অক্সিজেন হাইড্রোজেন বেজ, এই বেজের সঙ্গে মিশে তৈরি করে কি অ্যামোনিয়া অর্থাৎ NH3 অ্যামোনিয়া। তো এই অ্যামোনিয়া অত্যন্ত ক্ষতিকর পদার্থ এবং এই অ্যামোনিয়া আমাদের দেহের অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে আমাদের লিভারে অর্থাৎ লিভারে LIVA লিভার বা যকৃতে অর্নিথিন প্রক্রিয়ায় আমাদের যোগ হয়ে এই ইউরিয়া তৈরি করে। পরে এই ইউরিয়া কি হয়, লসিকা এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমাদের বৃক্কে অবস্থান করে এবং বৃক্কের মাধ্যমে মূত্র তৈরি করে আমাদের দেহের বাইরে নির্গত হয়। তাহলে ছাত্রছাত্রীরা আমরা দেখলাম যে আমাদের ইউরিয়া তৈরির যে প্রক্রিয়াটা আমরা দেখলাম কি, যে আমরা আমিষ জাতীয় খাদ্য খাওয়ার ফলে অ্যামোনো অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যামোনো অ্যাসিড দেহে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু গ্রহণ করতে পারি। বাকি অ্যামোনো অ্যাসিড আমরা কি দেখলাম, ডি অ্যামাইলেজ এনজাইমের প্রভাবে কি তৈরি হয়, একটা হচ্ছে কিটো অ্যাসিড এবং অ্যামিন বেজ। তো এই অ্যামিন বেজ সাধারণত কি হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, অ্যামোনিয়া পরে কার্বন ডাইঅক্সাইডের সাথে অর্নিথিন প্রক্রিয়ায় যকৃতের মাধ্যমে এটা ইউরিয়া অর্থাৎ মূত্র তৈরি হচ্ছে। এই মূত্র আমরা রক্ত লসিকার সাথে বাহিত হয়ে কিডনি বৃক্কের মাধ্যমে আমরা এটা মূত্র বাইরে নির্গত করছি। ছাত্রছাত্রীরা আজকে তোমরা সাধারণত যে এনজাইম অর্থাৎ গ্ল্যান্ডস আমরা দেখেছি যে আরেকটি বর্ণনা যে নালিকাবিহীন যে গ্ল্যান্ড এটা যে নিঃসরণ হয় সেটা হচ্ছে হরমোন। তো আমরা হরমোন কাহাকে বলে, হোয়াট ইজ হরমোন? যখন হরমোন এমন একটি রাসায়নিক বা প্রোটিন জাতীয় অনুঘটক যে তোমাদের নালিকাবিহীন যে কোনো পানির একটি অবস্থানে তৈরি হয়ে নির্দিষ্ট জায়গায় এটা শারীরবৃত্তীয় কাজে প্রভাবিত করে এবং কাজ শেষে এরা নিঃশেষ হয়ে যায়, এটা হরমোন। আমরা হরমোন ক্লাসটা আগামী ক্লাসে খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব। ছাত্রছাত্রীরা তোমরা যে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস অর্থাৎ পরিপাকে খাদ্য যে হজম বা পরিপাকৃত খাদ্যের সময়ের পরিপাক গ্রন্থির যে ভূমিকা তোমরা সাধারণত এটা খুব ভালোভাবে অধ্যয়ন করবে, দি রোল অফ ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। তো আমাদের করোনাকালে খুব সুন্দর থাকো, ভালো থাকো এই কামনায় আজকে বিদায়।